হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএলস ক্যামব্রিজ বুক সিরিজ। আজকে আমরা যে প্যাসেজটি পড়বো সেটি হচ্ছে আইএলস ক্যামব্রিজ বুক 2-তে টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 1। সো এই প্যাসেজটি টাইটেলটি হচ্ছে এয়ারপোর্টস অন ওয়াটার, পানির ওপর যে এয়ারপোর্টগুলো সেই সম্পর্কে, এবং এখানে মূলত দুইটি এয়ারপোর্টের কথা বলা হয়েছে। একটি হচ্ছে চেকলাপ ককের আইল্যান্ডের, আরেকটি হচ্ছে আপনার কানাসাই। সো এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব ইম্পর্ট্যান্ট জানার জন্য। সো আমি এই ওয়ার্ডগুলো নিয়ে আগে একটু কথা বলি। সো ফার্স্টে হচ্ছে আমরা আসি রিভার ডেল্টাস। সো রিভার ডেল্টাগুলো কি? রিভার ডেল্টা হচ্ছে যে নদী এবং সাগরের মিলনস্থলে একটি ট্রায়াঙ্গেল টাইপের একটি শেপে একটি আপনার আহ, ভূমি গঠন হয়, এবং এগুলাকেই বলা হয় হচ্ছে রিভার ডেল্টাস। তার কারণ হচ্ছে যে ডেল্টা এই অক্ষরটা দেখতে অনেকটা ট্রায়াঙ্গেল টাইপের। সো এই জন্য এই ভূমিগুলাকে বলা হয় রিভার ডেল্টাস। ওকে, এরপরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে যে ফ্ল্যাকচুয়েশনস। ফ্ল্যাকচুয়েশনস মানে হচ্ছে যে চেঞ্জ বা পরিবর্তন। তারপরে আমাদের যে ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে রিক্লেইম। রিক্লেইম মানে হচ্ছে পুনরুদ্ধার করা। তারপরে রয়েছে হচ্ছে সিবেড। সিবেড মানে হচ্ছে সমুদ্রের তলদেশ। তারপর হচ্ছে বাকল। বাকল মানে হচ্ছে যেমন বেল্ট বা কোনো জোড়া লাগানোর কোনো বস্তুর সামনের যে অংশটি, সেটিকে বলা হয় বাকল। সো যেমন সিট বেল্টের ক্ষেত্রে সামনের যে অংশটি, এটাকে বলা হয় বাকল। রয়েছে হচ্ছে ইঞ্জিনিয়ার সাম অ্যারাউন্ড, আর একটি হচ্ছে ইঞ্জিনিয়ার সামথিং আউট। এই দুটি বোঝানোর জন্য আমি একটি উদাহরণ দিই যে আপনার ধরুন আপনার ফোনের স্ক্রিনটা নষ্ট হয়ে গিয়েছে বা স্ক্রিনে কোনো প্রবলেম হচ্ছে। সো either you can engineer around those problems or you can engineer them out. এটার অর্থ হচ্ছে যে আপনি যদি ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দোজ প্রবলেমের মধ্যে যান, অর্থাৎ আপনি যদি এই আপনার স্ক্রিনটাকে সারেন, অর্থাৎ আপনার স্ক্রিনটাকে ঠিক করেন বিভিন্ন দোকানে নিয়ে যে ওই স্ক্রিনটাই থাকবে, বাট আপনি ওটাকে ঠিক করে নিয়ে আসেন, এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দোজ প্রবলেমস। সো আপনার যে সমস্যাগুলি হচ্ছিল আপনি ওইগুলোকে সেরে নিয়ে এসেছেন। আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার সামথিং আউট বা ইঞ্জিনিয়ার দ্য স্ক্রিন আউট। এটার অর্থ হচ্ছে যে আপনি আপনার ওই স্ক্রিনটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে নিয়ে এসেছেন, অর্থাৎ ওই স্ক্রিনটাকে আপনি বাদ দিয়ে নতুন একটি স্ক্রিন আপনার ফোনে লাগিয়েছেন। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ার দ্য স্ক্রিন আউট অথবা ইঞ্জিনিয়ার সামথিং আউট। ওকে, তারপরে আমাদের যে ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে জায়ান্ট। জায়ান্ট মানে হচ্ছে অনেক বড় আকৃতির বা দৈত্যাকৃতি। তারপরে রয়েছে হচ্ছে আপনার এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ড্রেজার্স। ড্রেজার মানে আমরা সবাই জানি, ড্রেজার হচ্ছে যে নদী বা সাগর থেকে যেই বালি বা কোনো পদার্থ নিচ থেকে যে তুলে নিয়ে আসে যে মেশিনগুলো, এগুলোকে বলা হয় ড্রেজার। ওকে, তারপরে হচ্ছে বোল্ডার্স। বোল্ডার মানে হচ্ছে যে অনেক বড় বড় যে পাথর, এগুলোকে বলা হয় বোল্ডার। তারপর হচ্ছে বলস্টার। বলস্টার মানে হচ্ছে যে আপনার খুব চিকন কোনো সরু কোনো বালিশ, যেটার উপর সাপোর্ট করে কেউ বসে থাকে বা কেউ শুয়ে থাকে, এটাকে বলা হয় বলস্টার। সো বলস্টার মানে মূলত এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে সাপোর্ট। এরপর হচ্ছে যে ফর্মিডেবল। ফর্মিডেবল মানে হচ্ছে দুর্দান্ত। ব্রান্ট। ব্রান্ট মানে হচ্ছে প্রবল ধাক্কা, অনেক জোরে ধাক্কা, এগুলোকে বলা হয় ব্রান্ট। টাইফুন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। ডাউনপোর্স মানে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হওয়া। ওকে, এবার আমরা একটি কোশ্চেন দেখে আসি। কোশ্চেন্স 1 to 5, ক্লাসিফাই দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাজ অ্যাপ্লাইং টু এ, বি অ্যান্ড সি। আর এখানে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে কতগুলো, 1, 2, 3, 5টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এই স্টেটমেন্টগুলোর সঙ্গে কোনটি অ্যাপ্লিকেবল? এই যে এবিসি তিনটি এয়ারপোর্টসের দেওয়া হয়েছে, একটি হচ্ছে চেক লাপ কক এয়ারপোর্ট অনলি, আর একটা হচ্ছে কানসাই এয়ারপোর্ট অনলি, আর একটা হচ্ছে বোথ এয়ারপোর্ট। সো এই তিনটির সঙ্গে কোন কোন স্টেটমেন্টগুলো অ্যাপ্লিকেবল সেটা আমাদেরকে বলতে হবে। সো আমরা যদি 1 নম্বরে আসি, স্টেটমেন্টটা দেখি যে হ্যাভিং অ্যান এরিয়া অফ ওভার 1000 হেক্টরস। সো কোন এয়ারপোর্টটা প্রায় 1000 হেক্টরেরও বেশি জায়গা দখল করে আছে? ওকে, সো আমরা প্যাসেজের মধ্যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের যদি এই লাইনটা একটু পড়ি। অ্যান আইল্যান্ড 6 কিলোমিটার্স লং, একটি আইল্যান্ড যেটার প্রায় 6 কিলোমিটার লম্বা, অ্যান্ড উইথ এ টোটাল এরিয়া অফ 1248 হেক্টরস ইজ বিং ক্রিয়েটেড দেয়ার। সো প্রায় 1248 হেক্টর জায়গা নিয়ে টোটাল এই
আইল্যান্ডটা কি হচ্ছে ক্রিয়েটেড বা তৈরি হচ্ছে। সো এরপরে এই জায়গাটা এই লাইনটা যদি আমরা একটু পড়ি, দ্য নিউ আইল্যান্ড অফ চেকলাপকক দ্য সাইড অফ হংকংস নিউ এয়ারপোর্ট ইজ 83% কমপ্লিট। তাহলে কোন এয়ারপোর্টটা হচ্ছে 1000-এর বেশি হেক্টর জায়গা দখল করে হচ্ছে, সেটি হচ্ছে চেকলাপকক এয়ারপোর্ট। সো আমাদের একের জন্য অ্যান্সার হবে হচ্ছে এ, চেকলাপকক এয়ারপোর্ট অনলি। 2 নম্বরে বলা হচ্ছে যে বিল্ট ইন এ রিভার ডেল্টা, এই কোন এয়ারপোর্টটা রিভার ডেল্টাতে তৈরি হচ্ছে। অবভিয়াসলি আমাদের ফার্স্টে যেই চেকলাপকক এয়ারপোর্টটা রয়েছে এটি অবশ্যই রিভার ডেল্টার মধ্যে ক্রিয়েট হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা এই প্যারাগ্রাফের মধ্যে রিভার ডেল্টার দিয়েই কিন্তু দেখেন প্যারাগ্রাফটা শুরু হয়েছে যে রিভার ডেল্টাস আর ডিফিকাল্ট প্লেসেস ফর ম্যাপ মেকার্স, দ্য রিভার builds them up and sea wears them down, their outlines are always changing. So the changes in China's Pearl River Delta, so however are more dramatic than these natural fluctuations. দেখেন এই কথাগুলো বলার পরে অর্থাৎ রিভার ডেল্টা সম্পর্কে বলার পরেই কিন্তু তারা ওই আমাদের যে এয়ারপোর্টটা অর্থাৎ চেকলাপকক এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের সম্পর্কে বিবরণ দিচ্ছে। তার মানে আমাদের এই এয়ারপোর্টটা কিন্তু ওই রিভার ডেল্টার মধ্যেই তৈরি হচ্ছে। তাহলে 2 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে চেকলাপকক এয়ারপোর্ট অনলি। বিকজ তার কারণ হচ্ছে দেখেন আরেকটি যে এয়ারপোর্ট রয়েছে সেটি হচ্ছে কানসাই এয়ারপোর্ট অনলি। এটা দেখেন আমরা এইটা কোথায় তৈরি হচ্ছে এটা যদি আমরা একটু দেখি, এবং 3 নম্বরের কোশ্চেনও কিন্তু সেম, যে বিল্ট ইন দি ওপেন সি, যে একটি খোলা একটি সমুদ্রে তৈরি হচ্ছে, এটি কোন এয়ারপোর্ট। ওকে, এই লাইনটা যদি আমরা একটু পড়ি যে কানসাই ওয়াজ সাপোজ টু বি বিল্ট জাস্ট 1 কিলোমিটার অফ শোর। সো কানসাই এটাই এই যে এয়ারপোর্টটা এটি বিল্ড হওয়ার কথা বা এটি তৈরি হওয়ার কথা জাস্ট 1 কিলোমিটার অফশোর, প্রায় সমুদ্র তীর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, অর্থাৎ সমুদ্রের দিকে প্রায় 1 কিলোমিটার দূরে। ওয়ার দ্য সিবেড ইজ কোয়াইট সলিড। সো যেখানে সিবেড মানে হচ্ছে যে সমুদ্রের তলদেশ, সো যেখানে সমুদ্রের তলদেশটা বেশ সলিড বা হচ্ছে শক্ত। তার মানে অবভিয়াসলি আমাদের 3 নাম্বার যেটা যে বিল্ট ইন দি ওপেন সি, এটি হচ্ছে কানসাই এয়ারপোর্ট অনলি। এরপরে 4 নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে বিল্ট বাই রিক্লেইমিং ল্যান্ড, অর্থাৎ কোন কোন এয়ারপোর্ট বা কোন এয়ারপোর্ট জমি বা ওই ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে তৈরি করা হচ্ছে। আমরা জানি এখানে 2টি এয়ারপোর্টসই হচ্ছে আপনার রিক্লেইমিংয়ের মাধ্যমে, অর্থাৎ ওই ভূমিগুলা পুনরুদ্ধারের মাধ্যমে তৈরি করা হচ্ছে। যেমন এই লাইনটাতে একটু বলা হচ্ছে যে দ্য ইউজুয়াল ওয়ে টু রিক্লেইম, এখানে রিক্লেমের ওয়েটা বলা হচ্ছে যে রিক্লেইম ল্যান্ড ইজ টু পাইল স্যান্ড রক অন টু দ্য সিবেড, অর্থাৎ সমুদ্রের তলদেশে সমুদ্রের তলে এটাকে কি করা হচ্ছে যে পাইল করা হচ্ছে বা স্তূপ করা হচ্ছে স্যান্ড রক, অর্থাৎ বালু কণাগুলোকে, পাথর বালুগুলাকে। সো 4 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে বোথ এয়ারপোর্টস, কারণ আমাদের এইখানে যে 2টি এয়ারপোর্টের কথা বলা হচ্ছে দুটিই মূলত হচ্ছে রিক্লেইমিং ল্যান্ডে, অর্থাৎ জমি বা ভূমি পুনরুদ্ধার করে ওই জায়গাগুলোতে এই এয়ারপোর্টগুলো তৈরি করা হচ্ছে। এরপরে রয়েছে 5 নম্বরে যে কথা বলা হচ্ছে যে বিল্ট ইউজিং কনভেনশনাল মেথডস অফ রিক্লেমেশন। সো ওকে, এখানে কতগুলা প্রবলেমের কথা বলা হচ্ছে ওই জায়গাগুলোতে এই এয়ারপোর্ট তৈরির জন্য, বাট এরপর বলা হচ্ছে যে ইউ ক্যান ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দিস প্রবলেমস ওর ইউ ক্যান ইঞ্জিনিয়ার দেম আউট। আমরা একটু আগে দেখেছি যে ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দ্য প্রবলেম ওর ইঞ্জিনিয়ার সামথিং আউট, এর অর্থ কী। এরপর বলা হচ্ছে যে কানসাই টুক দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কানসাই এয়ারপোর্টটা এটা কী করেছে যে তারা ফার্স্ট স্টেপটা নিয়েছে, অর্থাৎ ফার্স্ট যে অ্যাপ্রোচ যে স্টেপটা অর্থাৎ ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দোজ প্রবলেমস, এটি নিয়েছে হচ্ছে কানসাই এয়ারপোর্ট, আর চেকলাপকক নিয়েছে হচ্ছে সেকেন্ডটা, অর্থাৎ তারা তাদের সব কিছুকে পরিবর্তন করে নতুন করে তারা সেখানে এয়ারপোর্ট তৈরি করছে। তাহলে বিল্ট ইউজিং কনভেনশনাল মেথড কোনটা, কনভেনশনাল মেথড কোনটা, সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ার অ্যারাউন্ড দোজ প্রবলেমস, তারা হচ্ছে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে আবার নতুন করে ঠিক করছে, অর্থাৎ সেগুলোকে একদম বাদ দিয়ে নয়, বরং সেগুলোকেই তারা স্থানে রেখে কিভাবে সেগুলোকে
সেটেল করা যায় সেগুলো নিয়ে চিন্তা করছে। সেটি হচ্ছে কোন এয়ারপোর্ট? কানসাই টুক দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কানসাই অর্থাৎ কনভেনশনাল যে মেথডটা সেটি নিয়ে হচ্ছে কানসাই এয়ারপোর্ট। সো এই 5টি অ্যান্সার গেল। এরপর আমাদের রয়েছে হচ্ছে কোশ্চেন 6 to 9, 6 থেকে 9টি, 9 পর্যন্ত। সো এখানে কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য টেবল অন ডায়াগ্রাম বি বিলো, চুজ ইউর অ্যান্সার্স from the box below the diagram and write them in boxes 6 to 9 on your answer sheet. There are more word phrases than spaces, so you will not use them at all. So okay, এখানে 6 থেকে 9 পর্যন্ত অর্থাৎ প্রায় 4টি কোশ্চেনের জন্য আমাদের 7টি ক্লু দেওয়া হয়েছে এবং এই 7টি থেকে আমাদের 4টি অ্যান্সার চুজ করতে হবে। সো এখানে কি কি ক্লু দেওয়া হয়েছে? গ্রানাইট, মাড, টার্মিনাল বিল্ডিং সাইট, স্যান্ড, runways and taxiways, water, stiff clay. ওকে, তাহলে আমরা যদি একটু প্যাসেজে আসি, যদি এই লাইনটা একটু লক্ষ্য করি, যে এখানে বলা হচ্ছে মোস্ট অফ দ্য রক উইল বিকাম দ্য ফাউন্ডেশনস ফর দ্য এয়ারপোর্টস, রানওয়েজ অ্যান্ড ইটস ট্যাক্সিওয়েজ। সো কী বলা হচ্ছে এখানে, যে অধিকাংশ যে রক, যে পাথরগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হবে, উইল বিকাম দি ফাউন্ডেশন, এগুলো ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করা হবে, বা এগুলো ফাউন্ডেশন হবে ফর দ্য এয়ারপোর্টস রানওয়েজ, অর্থাৎ এয়ারপোর্টের রানওয়ে অ্যান্ড ইটস ট্যাক্সিওয়েজ, এটা ট্যাক্সিওয়েজের জন্য। সো এটাই সেই জায়গাটায় যে আপনার 6-এর জন্য, অর্থাৎ এই অংশটুকু দেখেন এখান থেকে এই পর্যন্ত, এই অংশটুকু এটাই হচ্ছে সে আমাদের রানওয়ে, অর্থাৎ রানওয়েজ অ্যান্ড ট্যাক্সিওয়েজ। 6 নম্বরের জন্য হচ্ছে রানওয়েজ অ্যান্ড ট্যাক্সিওয়েজ, কারণ 8 নাম্বারটি হচ্ছে এই পুরো অংশটুকু, এই টোটাল এই অংশটুকু হচ্ছে 8 নং, 6 নাম্বার হচ্ছে এতটুকু, আর 7 হচ্ছে এতটুকু, আর 9 হচ্ছে নিচের এই অংশটুকু। সো 6 নাম্বার গেল হচ্ছে রানওয়েজ অ্যান্ড ট্যাক্সিওয়েজ। তারপরে 7 নাম্বার হচ্ছে ডান পাশের এই অংশটুকু, অর্থাৎ চেকলাপকক আইল্যান্ড, এই অংশটুকুর উপরের অংশ। সো এই অংশে কি হবে এটা আমাদের দেখতে হবে। আমরা প্যাসেজে যদি যাই একটু, সেখানে এই লাইনটি যদি একটু পড়ি, যে মোস্ট অফ দি টার্মিনাল বিল্ডিংস উইল বি প্লেসড অ্যাবোভ দ্য সাইট অফ দি এক্সিস্টিং আইল্যান্ড। সো এই যে টার্মিনাল বিল্ডিংগুলো, এগুলাকে প্লেস করা হবে অ্যাবোভ দি সাইট অফ দি এক্সিস্টিং আইল্যান্ড। সো এক্সিস্টিং যে আইল্যান্ডটা অলরেডি ছিল সেই আইল্যান্ডের উপরে। সো কোন আইল্যান্ডটা আমাদের এক্সিস্টিং আইল্যান্ড, এই চেকলাপকক আইল্যান্ড নাকি চাও আইল্যান্ড? তো সেটা দেখার জন্য আমাদের আবার এই লাইনটা একটু পড়তে হবে, যে এখানে দেখেন দেয়ার ওয়াজ সাম ল্যান্ড দেয়ার টু বিগিন উইথ, দি অরিজিনাল লিটল আইল্যান্ড অফ চেকলাপকক। তার মানে অরিজিনাল যেই আইল্যান্ডটা সেটা হচ্ছে কোনটা, চেকলাপকক আইল্যান্ড। এরপরে আবার বলছে অ্যান্ড এবং স্মলার আউটক্রপ কল্ড লাম চাও। তার মানে এই যেই অরিজিনাল যে আইল্যান্ডটা তার সেটা থেকে ছোট স্মলার যে আর একটা ল্যান্ড সেটি হচ্ছে লাম চাও। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের এক্সিস্টিং যে আইল্যান্ডটা সেটি হচ্ছে কিন্তু এই যে চেকলাপকক আইল্যান্ড। তাহলে এই আইল্যান্ডের উপরে আমরা একটু আগে দেখেছি যে কোন অংশটুকু বিল্ড হবে, দ্য টার্মিনাল বিল্ডিংস। সো এই অংশটুকুর ওপর টার্মিনাল বিল্ডিংসগুলো প্লেস করা হবে। তাহলে এটার জন্য 7 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে টার্মিনাল বিল্ডিং সাইট, অর্থাৎ এই অংশটুকু টার্মিনাল বিল্ডিং সাইট। ওকে, 8 নম্বরে কি বলা হচ্ছে, 8 এই অংশটুকু, টোটাল এই অংশটুকু। সো আমরা এটার জন্য আমরা এই লাইনটা একটু পড়তে হবে আমাদের, যে অ্যাট দ্য সেম টাইম স্যান্ড ওয়াজ ড্রেজড ফ্রম দ্য ওয়াটার্স and piled on the top of the layer of stiff clay that the massive dredging had laid bare. অর্থাৎ একই সাথে স্যান্ড ওয়াজ ড্রেজ, অর্থাৎ বালুকে কি করা হচ্ছে, নিচ থেকে ড্রেজিং করা হচ্ছে বা উপরে তোলা হচ্ছে, ফ্রম দ্য ওয়াটার্স, পানি থেকে, অ্যান্ড পাইলড অন টপ অফ দ্য লেয়ার অফ স্টিফ ক্লে, এবং এগুলাকে স্তূপ করা হচ্ছে, পাইল্ড করা হচ্ছে বা জমা করা হচ্ছে স্টিফ ক্লে লেয়ারের ওপর। তার মানে এই যে 8 নংটা এটি হচ্ছে আমাদের সেই স্যান্ড, এই নিচ থেকে নিয়ে উপরে কি করা হচ্ছে, স্যান্ড দেওয়া হচ্ছে, আর নিচের অংশটিকে কি ওরা কি বলছে, যে স্টিফ ক্লে এর ওপরে
স্যান্ড দেওয়া হচ্ছে, তার মানে আমাদের 9 নংয়ের জন্য অ্যান্সার হবে হচ্ছে স্টিফ ক্লে। এই যে এখানে দেওয়া রয়েছে অলরেডি যে 9 নং হচ্ছে স্টিফ ক্লে আর হচ্ছে 8 নং হচ্ছে স্যান্ড। সো এটা হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত। এরপরে আরও আমাদের রয়েছে আরও প্রায় 4টি কোশ্চেন, সেটি হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত। এগুলো হচ্ছে এরা কি বলছে যে চুজ ইউর অ্যান্সার্স ফ্রম দ্য বক্স বিলো দ্য সামারি অ্যান্ড রাইট দেম ইন বক্সেস 10 to 13 অন ইউর অ্যান্সার শিট। সো এখানে কতগুলো ক্লু দেওয়া রয়েছে, আমাদের এই ক্লু থেকে গুলাকে চয়েস করে একটি করে অ্যান্সার আমাদের এই শূন্য স্থানে বসাতে হবে। সো আমরা একটু দেখি ফার্স্টে কি বলা হচ্ছে যে দ্য আইল্যান্ড উইল বি পার্শিয়ালি প্রোটেক্টেড ফ্রম স্টোর্মস বাই ড্যাশ অ্যান্ড অলসো বাই ড্যাশ। তার মানে কোন কোন জিনিসগুলা বা কি কি আমাদেরকে এই আইল্যান্ডগুলোকে রক্ষা করবে ঝড় থেকে। ওকে, সো আমরা যদি এই লাইনটা একটু পড়ি যে দ্য ব্রান্ট অফ আ টাইফুন, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে আঘাত, এটা কি করা হবে, উইল বি ডিফ্লেক্টেড, এগুলাকে ডিফ্লেক্ট করা হবে বাই দি নেইবারিং আইল্যান্ড অফ লান্টাও, লান্টাও অর্থাৎ কাছাকাছি একটি আইল্যান্ড রয়েছে, সেটি হচ্ছে লান্টাও, এই লান্টাও আইল্যান্ড দ্বারা। সো আমরা একটু দেখি যেখানে ল্যান্টাও আইল্যান্ডটি রয়েছে কিনা। এই যে এটি। সো আমাদের 10 নম্বরের জন্য আমরা অ্যান্সার লিখতে পারি যে ল্যান্টাও আইল্যান্ড অ্যান্ড অলসো বাই, এছাড়া আর কি দিয়ে প্রোটেক্ট করা হবে। ওকে, এর পরের অংশটুকু যদি আমরা আবারও পড়ি যে দ্য সি ওয়ালস শুড গার্ড এগেইনস্ট দ্য রেস্ট, অর্থাৎ সি ওয়াল কী করবে, বাকি অংশটুকু অর্থাৎ বাকি যেই প্রোটেকশন দরকার সেটি কে দিবে, সেটি হচ্ছে সি ওয়াল এই প্রোটেকশনটা দিবে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে কিন্তু আরেকটা ক্লু আমাদের ছিল, সেটি হচ্ছে সি ওয়াল। তার মানে 10 নম্বরের জন্য আমরা অ্যান্সার চুজ করতে পারি ল্যান্টাও আইল্যান্ড, আর 11 নম্বরের জন্য আমরা অ্যান্সার চুজ করতে পারি। ওকে, এরপরে বলা হচ্ছে যে ফার্দার সেটেলমেন্ট caused by dash will be prevented by the use of dash. ওকে, আমরা আবারও এই লাইনটা পড়তে হবে আমাদের। এই লাইনটা যদি আমরা আবার পড়ি যে the downpours of the summer monsoon is also being taken into account, অর্থাৎ গ্রীষ্মের যে অনেক ভারী বর্ষণ, এটাকেও বিবেচনায় নেওয়া হচ্ছে কি করে, যে এ ম্যাট লাইক ম্যাটেরিয়াল, একটা ম্যাট লাইকের মতো একটা ম্যাটের মতো একটা ম্যাটেরিয়াল কল্ড জিওটেক্সটাইল, যেটাকে বলা হয় জিওটেক্সটাইল, ইজ বিং লেইড, এটাকে বিছানো হচ্ছে অ্যাক্রস দ্য আইল্যান্ডের উপরে, অর্থাৎ পুরো আইল্যান্ড জুড়ে, টু সেপারেট দ্য রক অ্যান্ড স্যান্ড লেয়ার্স, অর্থাৎ পাথর এবং বালির যে লেয়ার, এটাকে আলাদা করার জন্য। সো তো ফার্দার সেটেলমেন্ট কজড বাই, এর পরে যে আরও সেটেলমেন্ট, সেটা কিসের কারণে হয়েছে, আপনার ডাউনপোর্স, অর্থাৎ অনেক জোরে বৃষ্টির কারণে, অর্থাৎ ভারী বর্ষণের কারণে। সো আমাদের এখানে দেখি কি কি আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, জিওটেক্সটাইল, রেইনফল, এক্স্যাক্টলি রেইনফল। তাহলে ফার্দার সেটেলমেন্ট কজড বাই রেইনফল উইল বি প্রিভেন্টেড by the use of geotextile. সো জিওটেক্সটাইল ব্যবহারের মাধ্যমে আমরা রেইনফলের মাধ্যমে যে আরও সেটেলমেন্ট হয়, অর্থাৎ ওকে, তাহলে ফার্দার সেটেলমেন্ট কজড বাই রেইনফল উইল বি প্রিভেন্টেড বাই দ্য ইউজ অফ জিওটেক্সটাইল। সো এখানে হচ্ছে এই গেল হচ্ছে 13 পর্যন্ত। সো এখানে মোট টোটাল এই প্যাসেজের জন্য আমাদের কোশ্চেন ছিল হচ্ছে 13টি। সো থ্যাংক ইউ।